কঠিন সিদ্ধান্ত এবং কঠিন আন্দোলনের ঘোষণা দিলেন এইমাত্র, এবং শেখ হাসিনাকে বাংলার ফেরাউন উল্লেখ করা হয়েছে এই মিটিংয়ে, এই আলোচনায়। এবং কি সেই কঠিন কর্মসূচি, যে কর্মসূচি একযোগে একসাথে সারা দেশ থেকে সকল জামায়াতে ইসলামী এবং ইসলামী সমমনার যত দল রয়েছে, ডান বাম এবং বিভিন্ন শ্রেণীর যত দল বাংলাদেশে রয়েছে, সকল রাজনৈতিক দল মিলে যে কঠিন কর্মসূচিটি ঘোষণা করেছেন, এবং সেই কঠিন কর্মসূচিতে কি আলোচনা হয়েছে এবং কি সেই কঠিন কর্মসূচি, যে কর্মসূচিতে বলা হয়েছে যে শেখ হাসিনা আর সময় পাবে না, অল্প সময়ের মধ্যেই শেখ হাসিনাকে বিদায়ী করা হবে। কর্মসূচিটি একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত বড় সাহস, এত সাহসী বক্তব্য দিয়েছেন এই নেতা। কে সেই নেতা এবং কারা কারা রয়েছেন সেখানে, যে তারা এতদিন পারেননি, বারবার বিভিন্ন কর্মসূচি দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিদায়ী করতে, তারা পারেনি। কিন্তু এখন যে সরকার এখন নতুন ক্ষমতায় চলে এসেছে, এবং সেই সরকার কিন্তু এরই মধ্যে মন্ত্রিসভা গঠন করেছে, তারা শপথ নিয়েছে, এবং এখন তারা কিভাবে এই সরকারকে বিদায় করবে এবং কি সেই কঠিন কর্মসূচি, যে কর্মসূচি একসাথে একযোগে সারা দেশ থেকে পালন হবে, সেই কর্মসূচিটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারা কি বলেছেন এবং কি করতে যাচ্ছেন। সত্যিই কি তারা পারবেন শেখ হাসিনাকে এই এই ক্ষমতা থেকে বিদায় করতে, নাকি এটা শুধু মুখের কথা, মুখের বুলি, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনার পতনের কর্মসূচি। আরে হাসিনা তো আপনাকে সময় দিচ্ছে না, সুপারসনিক গতিতে উনি শপথ নিচ্ছে, উনি আরো কি কি সব করতেছে। এই যুগপৎ আন্দোলনের বাইরে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে, তারাও আন্দোলন করছে হয়তো অন্যভাবে, তাদেরকেও কিভাবে আরো সব, তারাও তো বলছে যে তারাও সম্পৃক্ত হতে চায়। যুগপৎ মানে যার যার কর্মসূচি তার। বিএনপি কর্মসূচি দেবে, আমরা আমাদের মতো করে কর্মসূচি করব। এই প্রক্রিয়ায় আর হবে না। এই একটা জালিম সরকার, পৃথিবীর মধ্যে এই ধরনের একটা স্বৈরাচার ফেরাউন, এটাকে নামাতে গেলে এখানে ওই ধরনের বাছবিচার করার আর কোনো সুযোগ নাই। যত সংগঠন আছে মাঠে ময়দানে আছেন, সকলকে একসাথে করে অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। যে কেউ বলেন যে আমি সকালে করব, কেউ দুপুরে করব, কেউ বিকেলে করব, এটা তো ভাই ব্রেকফাস্ট লাঞ্চ আর এর সময় না। সময় যেটা নির্ধারিত হবে সারা বাংলাদেশে একসাথে হইতে হবে। এইভাবে হবে না, এইভাবে হবে না। একই কর্মসূচি দেবেন, সকলে মিলে অভিন্নভাবে একই জায়গায় গিয়ে দাঁড়াবেন। এটা বলা হবে না। এটা বিএনপিও বলে, বিএনপির কর্মসূচি। কিসের বিএনপির কর্মসূচি? এটা জনগণের কর্মসূচি, আপনার আমার সকলের কর্মসূচি। এখন আর কোনো বিএনপির কর্মসূচি থাকবে না, এটা জাতীয় কর্মসূচি, জনগণের কর্মসূচি, শেখ হাসিনার পতনের কর্মসূচি। সেই কর্মসূচিতে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে শক্তভাবে মাঠে অবস্থান নিতে হবে। আরে কি যে বলি, উলম্পন দেখেন না কালকে ইয়েতে কোথায়, সরওয়ার্দী উদ্যানে নীলজ্জ বেহায়ার মতো লম্পন করতেছে। আবার কিছু কিছু নেতা মনে হচ্ছে বস্ত্রহীন হয়ে গেছে। কালকে তো আরেকটি অসাধারণ কথা বলেছে যে মাফিয়া সরকারের মহারানী কি বললেন, যে এইবার আর বলা যাবে না আমরা ভোটারবিহীন, আমরা রাতে কি দিনের ভোট রাতে, এইবার কিন্তু আমরা একটা দেখাই দিচ্ছে তারা। বাপ রে বাপ। আর সারাক্ষণে বলে আমি নির্বাচিত, সারাক্ষণে 2015 থেকে 14 থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আমি গণতান্ত্রিক, আমি নির্বাচিত, নিজে নিজে বলতেছে, বকেই যাচ্ছে। আমার এবি পার্টির মঞ্জু ভাইরা ওনারা আছেন যুগপথে, কিন্তু ওনাদের আবার কিছু ভিন্নতা দেখি মধ্যে মানে আন্দোলনে আছেন। আমি বলছি কি যে গণতন্ত্র, আমি বলেছিলাম ডক্টর মঈন খান বলেছে ডামি নির্বাচন, ডামি কি সব বলেছে ডেফিনেশন, আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশন উনি পাল্টিয়ে দিয়েছে। তারপরে ডামি কি পর্যবেক্ষক সব নিয়ে আসছে। অধ্যাপক সাহেব আমার ল্যাঙ্গুয়েজ একটু ভালো হচ্ছে না, আচ্ছা থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এখানে আজকে আমরা আমার তো এত বিশ্লেষণ করতে গিয়ে আবার একটা দীর্ঘস্থায়ী প্রলম্বিত এর ফাঁদে যেন আমরা না পড়ে যাই। আসো কর্মসূচি তো মোটামুটি তৈরি করা হয়েছে, আর কত কর্মসূচি দেব জনগণের সামনে দিতে তো আসলে জনগণও এখন 11 দফা 7 দফা 31 দফা এগুলো মানে হিসাব নিকেশ আর মিলাইতে পারে না। তারপরে তো আমরা 1 দফায় চলে গেছি, আর ওগুলো তো বাদ দেওয়া হয় না, ওগুলো তো আছেই। আমরা কি সবাই ক্লান্ত সৈনিক হয়ে গেলাম?
কি বুঝলেন আপনারা যে এত কঠিন কর্মসূচি, যে কর্মসূচি থেকে শেখ হাসিনাকে বিদায় করা হবে, এত কঠিন কর্মসূচি তারা দিতে যাচ্ছে যে আসলে শেখ হাসিনা কি বিদায় নাকি শেখ হাসিনা আরো শক্ত হবে? যে বাংলাদেশের ছোট বড় মিলিয়ে শত শত রাজনৈতিক দল এই বাংলাদেশে রয়েছে, কম হলেও 100 খানের রাজনৈতিক দল হবে এই বাংলাদেশে, যার অধিকাংশ দলগুলা বিরোধী দলের জোটের সাথে, বিএনপির সাথে রয়েছে, এবং আরো অনেক দল রয়েছে যেগুলো আওয়ামী লীগের সাথে আছে। এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন, তারার এই বিভাজন কিন্তু কিছুতেই তারা দূর করতে পারতেছে না। আপনারা জানেন যে বিএনপির সাথে জামায়াতে ইসলামী বা ইসলামী দলগুলো যখন জোট করতে চায় বা একসাথে থাকতে চায় বা জোট যখন ছিল, তখন কিন্তু বামপন্থী অনেক রাজনৈতিক দল তারা সমালোচনা করেছে যে তাদের সাথে জামায়াতে ইসলামী কেন, বা তাদের সাথে ইসলামী দল কেন, ইসলামী দল বা জামায়াতে ইসলামী কেন। এদেরকে কিন্তু অনেক বামপন্থী রাজনৈতিক দল কিন্তু পছন্দ করে না, সাপোর্ট করে না, কিন্তু তারা কিন্তু আবার তাদের নামের আগে কিন্তু আবার হ্যাঁ মুসলমানের নাম লাগানো আছে। এই যে জুনায়েদ সাকি এখন ঐক্যের কথা বলে, কিন্তু আগে কিন্তু সেটা পছন্দ করতো না, সমালোচনা করতো ইসলামী দলগুলার। এবং এই যে কমিউনিস্ট পার্টির যে সেলিম, এরকম কিন্তু মুসলমানের নাম, তারা নামই মুসলমান, কিন্তু ইসলামী দলগুলা যখন তাদের সাথে ঐক্য করতে চায়, এক হতে চায়, তখন কিন্তু তারা আপত্তি করে যে না, জামাতে ইসলামকে নেওয়া যাবে না। হ্যাঁ, হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নাই, বা কমিউনিস্টিক যে বিভিন্ন দল রয়েছে, বা রাজনৈতিক আলেম দ্বারা, হুজুরদের দ্বারা গঠিত মুসলমানদের এরকম রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল বলতে যারা আছে, তাদেরকে কিন্তু এই বামপন্থী দলেরা কিন্তু কিছুতেই সহ্য করতে পারে না। তারা সবসময় চাইছে যে বিএনপির যে একটা দূরত্ব এই ইসলামী দলগুলা থেকে, সেটা যেন বজায় থাকে, বিএনপি যাতে দূরে থাকে, বিএনপি যাতে ইসলামী মন মানসিকতার বা ইসলামী ভাবধারার কোনো রাজনৈতিক দল হয়ে না উঠতে পারে, বা ইসলামী দলগুলোর সাথে মিশলে বিএনপি ইসলামী ভাবধারার রাজনৈতিক দল হয়ে উঠতে পারে, বা ইসলামী এখানে ইসলাম কায়েম করতে পারে, এইরকম মুসলমান তারা সবসময় চাইতো যে ইসলামী দলগুলো থেকে বিএনপি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা দূরত্ব যাতে ঠিক থাকে, তারা যাতে দূরত্ব বজায় রাখতে পারে, এই জন্য তাদের বিভিন্ন সমালোচনা করা হইতো। আর আপনারা জানেন যে আওয়ামী লীগ যতটা সংগঠিত দল, যতটা স্ট্রং দল, সেটা কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী বাদ দিলে অন্য কোনো দল কিন্তু ততটা স্ট্রং নয় আন্দোলনের মাঠে। সেই জায়গাতে বিএনপির যদিও জনসমর্থন অনেক আছে, কিন্তু বিএনপি কিন্তু আন্দোলনের মাঠে তেমন সুবিধা করতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে বামপন্থী দলগুলা এই যে ঐক্য বিনষ্ট করে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলাকে দূরে ঠেলে রাখতে বিএনপিকে বাধ্য করেছে এক প্রকার। তো এখন দেখা যাচ্ছে তারা এই যে কর্মসূচির ঘোষণা দিতেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা যাবে না, বেশি সময় দেওয়া যাবে না, তারা একসাথে কঠোর কর্মসূচি দিবেন। তা আসলে তারা একসাথে কতটুকু কঠোর কর্মসূচি দিতে পারবেন, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তাই আমার কেন যেন মনে হচ্ছে যে তারা আসলেই তেমন কিছু পারবেন না। যদি তারা পারতেন, তাহলে দেখুন যে নির্বাচনে 4 থেকে 5% মানুষ ভোট দিয়েছে কিনা সন্দেহ আছে। যে নির্বাচনে 12টা 12:30 পর্যন্ত 1-1.5% ভোট পড়েছে, এরকম অনেক তথ্য আছে। কোনো নির্বাচনে ভোট পড়েনি। এরকম একটা নির্বাচন বাংলাদেশে হয়ে যাওয়ার পর, যে নির্বাচনে বিরোধী দলের সমর্থনে, বিরোধী দলকে সাপোর্ট দিয়ে বাংলাদেশের মানুষ ঘর থেকে বাহির হয়নি, নীরব ছিল, নিস্তব্ধ ছিল রাস্তাঘাট, ভোট কেন্দ্র, যেখানে গরু ছাগল মেরা, হ্যাঁ কুকুর, এই ধরনের অবস্থা ছিল, হ্যাঁ খালি পড়েছিল, ফাঁকা পড়েছিল। এখানে বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশের 90-95% মানুষ নির্বাচনকে বর্জন করে বিএনপি, জামায়াতে ইসলামী, চরমনাই হ্যাঁ, এবং এইরকম কৌমিপন্থী অনেক রাজনৈতিক দল, খেলাফত মজলিস সহ, এবং এই যে জুনায়েদ সাকির যে দল এবং নুরু সহ, হ্যাঁ তাদের এই যে দলগুলার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের তারা কি করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু 90-95% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তাহলে 95% মানুষ, 90% মানুষ যদি নির্বাচনকে প্রত্যাখ্যান করে আপনাদেরকে সাপোর্ট দেয়, আপনাদের পক্ষে থাকে, তাহলে আপনারা কতটুকু শক্তিশালী। এদেশের মানুষ রয়েছে আপনাদের সাথে, এদেশের মানুষ একযোগে নির্বাচনকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই জায়গাতে আপনারা কি করেছেন, আপনারা খান হয়ে ঐক্য বিনষ্ট ও হ্যাঁ, মানে ইসলামী সংগঠনকে বামপন্থী দলগুলো দেখতে পারে না, আবার ইসলামী দল সংগঠন ছাড়া আন্দোলনও জমাইতে পারে না। তারপরেও কি আপনারা যখন দেখতে পাইলেন যে আপনাদের সাথে জনগণ আছে, আপনাদের সাথে জনগণের সমর্থ আছে, তাহলে সে জায়গা থেকে আপনারা কেন এখনো বৃহৎ ঐক্য গড়ে তুলে
এবং আপনারা শান্তিপূর্ণ যে আন্দোলনের মাধ্যমে জনগণের কোনো ক্ষতি হবে না, মানুষের জীবন যাবে না, সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে, এই ধরনের কোনো কর্মসূচি আপনারা দিতে পারতেছেন না। কিন্তু আপনারা কিন্তু বড় বড় বক বক করিয়ে যাচ্ছেন যে এই করবেন সেই করবেন, আসলে কিন্তু আপনারা তেমন কিছুই করতে পারতেছেন না। 28 অক্টোবর ঢাকাতে যে ঘটনা ঘটেছে, আপনারা জামাত ইসলামী কিন্তু সফল হয়েছে, জামাত ইসলামী কিন্তু শেষ পর্যন্ত বিশাল সমাবেশ করেছে, হ্যাঁ, কিন্তু বিএনপি করতে পারে নাই। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, মামলা হয়েছে, জেলে ঢুকেছে। তছনছ এত বড় একটা রাজনৈতিক দলের এত কম দক্ষতা, কম যোগ্যতা যদি থাকে আন্দোলনের মাঠের, তাহলে কিভাবে হয়? আশা করি আপনারা দেশ এবং জাতির জন্য বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাম, ডান যারা আছেন সবাই মিলে শেখ হাসিনা, এখনও সময় আছে, আমাদের প্রধানমন্ত্রী যদি চান যে বাংলাদেশে সুন্দর একটি গণতান্ত্রিক ধারা চালু হোক, সুন্দরভাবে সবাই নির্বাচনে আসুক, আমি আইন পাশ করে, হ্যাঁ, গণতান্ত্রিক ধারাটাকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি, এবং এই দেশে যেই নির্বাচিত হবে জনগণের ভোটে, সেই শাসন এমপি হবে, মন্ত্রী হবে, সেই দেশের শাসন ক্ষমতায় আসবে, হ্যাঁ, তাহলে কিন্তু এখনো সময় আছে। আমরা 52টা বছর পাড়ি দিয়ে 53 বছরে আমাদের কিন্তু অবস্থা খুব ভালো না, অর্থনৈতিক অবস্থা, আমাদের জনগণের অবস্থা, আমাদের অবস্থা খুব ভালো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুতেই কমতেছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই জায়গাতে এসে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন যাই হয়েছে, যাই করেছে, এখনো সময় আছে, এখনো সেরকম একটা উদ্যোগ নিতে পারে যে আমরা বহির্বিশ্বের, আপনারা জানেন আমেরিকা স্যাংশন দিতে পারে, ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপীয় রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু কাপড়, পোশাক রপ্তানি অলরেডি অনেকটা কমিয়ে দিয়েছে, যেটা মিডিয়াতে বিভিন্নভাবে নিউজ আসতেছে, মিডিয়ার যে কাপড় রপ্তানি, পোশাক রপ্তানি অনেকটা কমে গেছে। তো এই জায়গাতে এসে যদি আমাদের সরকার যদি এভাবেই থাকে, এভাবেই চালাইতে থাকে দেশ, নিজেদের প্রার্থীদের মধ্যে মারামারি, কাটাকাটি বিভিন্নভাবে হচ্ছে, এবং আপনারা জানেন যে নকল কুমার বিশ্বাস, যিনি কিনা হিন্দু এবং মুসলমানদের কাছেও অনেকটা প্রিয়, সেই নকল কুমার বিশ্বাসও কিন্তু তার নির্বাচন এলাকায় ভোট নিয়ে কি ধরনের কারচুপি হয়েছে সেটি কিন্তু ওপেন বলেছেন। সে কিন্তু পরোয়া করেনি, কাকে ভয় পায়নি, কাকে পরোয়া করেনি। এইরকমভাবে সরকার সমর্থিত নৌকার প্রার্থী, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সবাই কিন্তু যার যার অবস্থান থেকে বলে যাচ্ছেন। রাশেদ খান, মেনন, ইনু তারাও বলতেছে নির্বাচন, হ্যাঁ, সঠিক হয়নি, সুস্থ হয়নি, কারচুপি হয়েছে। তাহলে আমাদের প্রধানমন্ত্রী শুধু ইন্ডিয়ার দিকে চাইয়া থাকলে, দাদার দিকে চাইয়া দেশ চালাইলে তো হবে না। এই দেশের 20 কোটি 18 কোটি মানুষের কথা তো আপনাকে চিন্তা করতে হবে, মাথায় নিতে হবে। এই দেশের মানুষকে, প্রতিটা দলকে শাসন ব্যবস্থায় সম্পৃক্ত করে ভালো নির্বাচনের ব্যবস্থা করে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশকে শান্ত করুন, দেশের পরিস্থিতিকে স্থিতিশীল করুন, হানাহানি, মারামারি, কাটাকাটি মুক্ত একটা বাংলাদেশ করার চেষ্টা করুন। আমরা এই কামনা করতেছি।